আসসালামু আলাইকুম। শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি জেবা আক্তার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার মধ্যে মাঝখান থেকে আজকের ক্লাসটা দেওয়ার জন্য তারা হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং তোমরা জানো আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়টির ক্লাস নিব এবং গণিত বিষয়ের একটি অধ্যায় কিন্তু আমরা পড়ানো শুরু করেছি। তাহলে আমরা আজকে কোন বিষয়টি পড়ছি? সপ্তম শ্রেণীর গণিত। এবং সপ্তম শ্রেণীর গণিতের আমি তোমাদেরকে 1.2 1.1 অধ্যায় দিয়ে শুরু করেছি। 1.1 অধ্যায়টির নাম ছিল মূলদ এবং অমূলদ সংখ্যা। প্রথম অধ্যায়ের নাম মূলদ আর অমূলদ। মূলদ আর অমূলদের মধ্যে আমরা 1.1 অনুশীলনটি প্র্যাকটিস করছিলাম। আজকে 1.1 অধ্যায়ের একটি সমস্যা ও শেষ সমস্যা 6 নম্বর অঙ্ক এবং একটি সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব। চলো ক্লাসটি শুরু করি। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা 6 নম্বর সমস্যাটিকে একটু দেখে নিই। 6 নম্বর সমস্যা বলা হয়েছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সমস্যাটি কি? 5600 একটি সংখ্যা, এই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা তোমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা কত যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথম কাজ শিক্ষার্থীরা, তুমি সংখ্যাটিকে লিখবে 5605। এই সংখ্যাটিকে তুমি লিখবে যেভাবে ম্যাডাম লিখেছি 5605। লেখার পরে কাজ আমরা এটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। কি প্রক্রিয়া শিক্ষার্থীরা? ভাগ প্রক্রিয়ায়। ভাগ প্রক্রিয়ার বর্গমূল নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রথমে হাতে এই যে ডান পাশ, এখান থেকে একটা জোড়া, এখান থেকে একটা জোড়া তৈরি করে নিলাম। তাহলে প্রথম জোড়া 05, পরের জোড়া 56। তাহলে 56কে আমরা ভাগ করব। যেহেতু এটা বর্গ সংখ্যার যোগ, এজন্য এখানে আমরা 56 বর্গর যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী গুণ করব। 1কে 1 দিয়ে, এককে 1, 2কে 2 দিয়ে, 2 দুগুণে 4, 3কে গুণ করব 3 তিরিকা 9, 3 আর 3, 4কে 4 দিয়ে গুণ করব, 4 4 16, 5কে 5 দিয়ে গুণ করব, 5 5 25, 6কে 6 দিয়ে গুণ করব, 6 6 36, 7কে 7 দিয়ে গুণ করব, 7 7 49, 8কে 8 দিয়ে গুণ করব, 8 8 64। শিক্ষার্থী খেয়াল করো, 8কে তুমি যখন 8 দিয়ে গুণ করছো তখন অঙ্ক হচ্ছে 64। আর ঠিক তার নিচের সংখ্যা 7 গুণ 7 দিয়ে গুণ করে হচ্ছে 49। শিক্ষার্থীরা এখানে আমাদের যে জোড়ার সংখ্যাটি আছে এটি হচ্ছে 56। তাহলে এই 56 সংখ্যাটিকে আমরা 8 এর যে সংখ্যা 8কে 8 দিয়ে গুণ করে যে 64 পেয়েছি সেটা আমরা লিখতে পারবো না। আমরা কি লিখবো শিক্ষার্থীরা? 7 গুণ 7 অর্থাৎ 49, এটা আমরা লিখবো। তাহলে এখানে লিখবো 7, 7কে 7 দিয়ে গুণ করে প্রাপ্ত সংখ্যা 49। এই 49 এখানে আমি লিখব। লেখার পর 56 থেকে 49 বিয়োগ দিব, বিয়োগফল দাঁড়াবে 7। আমরা লিখলাম 7। এই 7 লেখার পরের কাজ কি শিক্ষার্থীরা? আমরা জানি যে আমরা এই পাশে একটা দাগ দিব, এই 7কে আমরা 2 দিয়ে গুণ করব, 7 দুগুণে কত হবে? 14। তাহলে এখানে আমি 14 সংখ্যাটি লিখেছি। 14 সংখ্যা লেখার পরের কাজ কি শিক্ষার্থীরা মনে আছে? এখানে যে 14 সংখ্যাটি আছে এখানে আমাদের সংখ্যা কত রয়েছে? 14। তাহলে 14 পাশে আমি 2 বসাই, তাহলে লাস্টে 2 বসিয়েছি, একে আমি 2 দিয়ে গুণ করব। গুণফল হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 284। এখানে 705। তাহলে আমরা এই যে জোড়াটা কিন্তু নামিয়ে নিয়েছি। এখানে বিয়োগ ফলের পরে 7, 7 নামানোর পর এই পাশে দাগ দিয়েছি, 7 এর ডাবল নামিয়েছি, 7 দুগুণে 14, 05 জোড়া নামিয়েছি। আমরা জানি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার সময় সবসময় জোড়া নামাতে হয়। তাহলে এখানে আমরা কি নামাবো শিক্ষার্থীরা? জোড়াটা নামিয়ে নিয়েছি। তাহলে 05 নামালাম। তাহলে এখানে সংখ্যা হচ্ছে 705। আর এখানে আমাদের 7 এর ডাবল সংখ্যাটা কত? 14। কত শিক্ষার্থীরা? 14। তাহলে 14কে 14 পাশে নতুন সংখ্যা 2 নিলাম, 2 দিয়ে গুণ করলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বিয়োগকে 2, 284। এটা বড় ছোট সংখ্যা হয়। আমি এরপরে 14 পাশে নিলাম 3। তাহলে একে গুণ করলাম 3 দিয়ে, 3কে 3 দিয়ে গুণ করলাম, 3 তিরিকে 9, 3 4 12, হাতে 1, 3কে 3 আর 4, 429। 705 থেকে 429 ছোট। তাহলে আমি দেখি আরেকটু বড় সংখ্যা। আমি নিলাম 14, 14 পাশে আমি দিব 4, এরপরে আমি গুণ করব 4 দিয়ে, 4 4 16, হাতে 1,
পাশে নিলাম 5, তাহলে একে গুণ করব 5 দিয়ে। 5 দিয়ে গুণ করলে এটা দাঁড়াবে 5 5 25, সাথে 2, 4 5 20, আর 2 22, সাথে 2, 5 কে 5, 6 7, 725। এখানে আছে 705, আর এখানে বের হয়েছে 725। তাহলে আমরা 5 দিয়ে গুণ করব না, আমরা কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। তাহলে আমি এখানে লিখে নিলাম 4। তাহলে এখানে 4 লেখা মাত্রই আমি এই পাশে কত লিখে দিব? 4। এরপরে এই 444 শেষে 4 দিয়ে গুণ করেছি, গুণফল কত বের হয়? 576। তাহলে এখানে আমি লিখে ফেলব 576। 705 থেকে 576 আমরা বিয়োগ করব, বিয়োগ করলে রেজাল্ট বের হবে, শেষে ভাগশেষ থেকে যাবে 29। শিক্ষার্থীরা খেয়াল করো, বিগত ক্লাসটিতে আমরা যে বর্গমূল করেছিলাম ভাগ প্রক্রিয়া, সেখানে কিন্তু এখানে ভাগশেষ ছিল না। এই সংখ্যাটিতে ভাগশেষ আছে। এই ভাগশেষ আছে বলেই তোমাদের প্রশ্নে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে। আমরা এর আগে শিখেছিলাম বিয়োগ করলে, কত বিয়োগ করলে। সেই ক্ষেত্রে আমরা বলেছি ভাগশেষ যা থাকবে ওই সংখ্যাটা বিয়োগ করলেই বিয়োগফল পূর্ণবর্গ হবে। আর এখানে বলেছে কত যোগ করলে। এখন আমরা এটা শিওর হয়ে গেলাম যে 5605 যে সংখ্যাটি, এটা কিন্তু পূর্ণবর্গ নয়। কেন পূর্ণবর্গ নয়? কারণ প্রিয় শিক্ষার্থীরা, পূর্ণবর্গ সংখ্যা হতে হলে এখানে ভাগশেষ থাকা যাবে না, কিন্তু এখানে ভাগশেষ আছে। কত আছে? 129। তাহলে আমি এখানে লিখবো 129। আমি এখানে লিখবো 5605। 5605 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন নয়? কারণ বর্গমূল নির্ণয়ের সময় 129 ভাগশেষ থাকে। আবারও খেয়াল করো, 5605 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ বর্গমূল নির্ণয়ের সময় 129 ভাগশেষ থাকে। এই ভাগশেষটার কারণে, ভাগশেষ থাকার কারণে আমি একে বলতে পারছি না যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে আমি এখন যোগফল বের করব যে কত যোগ করতে হবে। এখন আমি লিখব 5605 এর সাথে পুরো, এখানে যে কথাটা বলেছে 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে এটার সাথে যদি আমি একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে দেই, প্লাস করে দেই, অ্যাড করে দেই, তাহলে সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সেই পূর্ণবর্গ সংখ্যাটা যখন হবে 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন বর্গমূল হবে, এই যে তোমার যে ভাগফল আছে, এই ভাগফল থেকে বর্গমূল 1 বেড়ে যাবে। মনে রাখবা, যে কোনো সংখ্যার সাথে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন কোনো সংখ্যার সাথে যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলে এবং যোগ করলে বর্গমূলটা আগের বর্গমূল থেকে 1 বেশি হবে। আগে যে তুমি 74 পেয়েছিলে তার থেকে 1 বেশি, তাহলে সংখ্যাটা কত হবে প্রিয় শিক্ষার্থীরা? 75। দেখো আমি এখানে লিখেছি 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তখন বর্গমূল হবে 74 যোগ 1 75। তখন বর্গমূল হবে 74 যোগ 1 75। ওকে শিক্ষার্থীরা, অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো? এখন কিন্তু অঙ্ক শেষ হয়নি, আরো অনেকটুকু আছে। এই কাজটুকু করবে, অর্থাৎ প্রথমে তুমি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করবে। বর্গমূল বের করার পর এই সংখ্যাটি কেন বর্গ সংখ্যা নয় সেটার ব্যাখ্যা দিবে, কারণ এখানে ভাগশেষ আট থেকে যায়। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে ভাগশেষ আছে 129, এবং আমি বলছি এই যে সংখ্যাটা পূর্ণবর্গ নয়, আমি এর সাথে যদি একটা ক্ষুদ্রতম সংখ্যা অ্যাড করে দেই, প্লাস করে দেই বা যোগ করে দেই, তখন সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। আর যখনই পূর্ণবর্গ সংখ্যা হবে তখন আগে যে বর্গমূল ছিল 74, এখন বর্গমূল 74 থাকবে না, 74 থেকে 1 বেড়ে যাবে। তাহলে বর্গমূল ছিল 74, 74 এর সাথে কত বেড়ে যাবে? 1 বেড়ে যাবে। তাহলে 1 বেড়ে গেলে বর্গমূল কত দাঁড়াচ্ছে? 74 যোগ 1 75। এরপরে কি কাজ করবো শিক্ষার্থীরা? তো শিক্ষার্থীরা, আমরা এখন দেখলাম বর্গমূল কত দাঁড়িয়েছিল 74 যোগ 1 75। এখন এই যে 75 যে সংখ্যাটা বের হয়েছে, এই 75 সংখ্যাটার তোমার কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে দেখো আমি লিখেছি 75 এর বর্গ, 75 এর বর্গ, 75 গুণ 75, 75 গুণ 75। এখন এই 75 গুণ 75 তুমি ক্যালকুলেটরে চাপ দিলেই বা গুণ করলে রেজাল্ট পেয়ে যাবা 5625। আমাদের মূল সংখ্যা কত ছিল শিক্ষার্থীরা? 5605। আর এখানে কত বের হয়েছে? 5625। এই সংখ্যাটা বড়। তাহলে আমরা কত যোগ করতে হবে? এই যে আমাকে আসতে হবে পূর্ণবর্গ সংখ্যা পেতে হলে আমাকে কোথায় আসতে হবে? 5625-এ আসতে হবে।
আমার হাতে কত আছে 5605। তাহলে আমাকে এখানে নির্ণয় করতে হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 5625 থেকে এই যে বর্গমূলের যে সংখ্যাটা আমি পেয়েছি এই সংখ্যাটা থেকে আমার যে সংখ্যাটা দেওয়া আছে 5625 সেটাকে আমি বিয়োগ করে দেব। তাহলে 5625 থেকে 5605 বিয়োগ করো, কত থাকে শিক্ষার্থীরা 20। তাহলে তোমাকে সংখ্যাটার সাথে কত যোগ করতে হবে 5625 এর সাথে 5605 এর সাথে 5605 যে সংখ্যাটা তোমার দেওয়া আছে 5605 এর সাথে তুমি 20 যোগ করলেই আমরা পূর্ণবর্গ সংখ্যাটি পেয়ে যাব। শিক্ষার্থীরা 1.1 অধ্যায়টি তো শেষ হয়ে গেল, চলো আমরা এই অধ্যায়ের উপর একটি সৃজনশীল প্র্যাকটিস করি। খাতা কলম নিয়ে সৃজনশীলটি খাতায় তুলে নাও। সৃজনশীল প্রশ্ন হচ্ছে 11205 অর্থাৎ 1125 11 একক দশক শতক হাজার অযুত 11025 23805 6,51,101 এই তিনটি হচ্ছে সংখ্যা, তিনটি সংখ্যা। আমি কতটি প্রশ্ন দিলাম, প্রথম সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আমি প্রশ্নের সাথে সাথে উত্তর লিখে দেব। তাহলে শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটি কি, প্রথম যে সংখ্যাটা আমি এখানে লিখেছি এই সংখ্যাটিকে তুমি মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করবে বর্গমূল নির্ণয় করবে। হাতে আমি বলেছি দ্বিতীয় সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। গতে আমি বলেছি 6,05,1201 সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নটি মনোযোগ সহকারে দেখে নাও। তিনটি সংখ্যা দেওয়া আছে এবং তিনটি সংখ্যার সাথে বলা হয়েছে যে প্রথম সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদক করো, আর দ্বিতীয়টাতে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, আর গতে তৃতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রশ্নটি দেখে নিয়েছি। প্রথম সংখ্যাটিকে মৌলিক গুণনীয়ক পদ্ধতি উৎপাদক, দ্বিতীয়টি হচ্ছে সংখ্যাটি কত গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, আর চতুর্থ সংখ্যাটি
3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আশা করি তোমরা আশা করবো যে তোমরা খাতাতে প্রশ্নটি লিখে নিয়েছো। এবার আমরা উত্তরে চলে যাব। তাহলে আমরা এখন চলে যাই উত্তরে। ক নম্বর, মৌলিক পদ্ধতিতে উৎপাদক বের করা। 1 1 0 2 5। শিক্ষার্থীরা মনে আছে মৌলিক পদ্ধতিতে উৎপাদক আমরা এভাবে করে থাকি, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে আশা করি। তাহলে চলো আমরা করে ফেলি অঙ্কটি। কত দিয়ে ভাগ যায়? 3 দিয়ে। 3 দিয়ে এটাকে ভাগ করলে তোমার রেজাল্ট আসবে 3675। এটা আবার 3 দিয়ে ভাগ যায় 1 2 2 5, তোমার রেজাল্ট আসবে। এটাকে আবার 5 দিয়ে যায়, 5 দিয়ে ভাগ করলে এটা রেজাল্ট আসবে 245। এটা আবার 5 দিয়ে যায়, রেজাল্ট আসবে 49। এটা 7 দিয়ে যাবে, 7 7 49। তাহলে আমরা 1 1 0 2 5 সংখ্যাটি বর্গমূল পাচ্ছি 3 গুণ 3, 5 গুণ 5, 7 গুণ 7। শিক্ষার্থীরা মনে আছে যে মৌলিক উৎপাদক সংখ্যাগুলো বের করার পর আমার কাজ হচ্ছে সংখ্যাগুলো এভাবে গুণ আকারে যেমন আমরা লসাগুতে লিখতাম ঠিক সেই উপায়ে লিখব। আর বর্গমূল করার জন্য পরের কাজটা কি? এইভাবে আমাদের জোড়া করে নেওয়া। এইভাবে আমাদের জোড়া করে নিতে হবে, রাইট? এটা জোড়া হয়ে গেল। তারপরে আমরা লিখব 1, সুতরাং দিয়ে এখানে লিখব 1 1 0 2 5 এর বর্গমূল। বর্গমূলের রুট চিহ্ন দিয়ে নিব এটার উপরে 1 1 0 2 5। এরপরে মনে আছে শিক্ষার্থীরা প্রত্যেক জোড়া থেকে একটা নিব। যাতে প্রত্যেক জোড়া থেকে একটা নিলে 3 3 এর জোড়া থেকে একটা 3, 5 5 এর জোড়া থেকে একটা 5, 7 7 এর জোড়া থেকে একটা 7। ঠিক আছে? এই যে একটা জোড়া থেকে 3 3 আর 3 এর জোড়া থেকে একটা 3, 5 আর 5 এর জোড়া থেকে একটা 5, আর 7 থেকে 7 একটা জোড়া নিয়ে করে ফেলবো। তাহলে এখানে 3 5 আর 15, 15 কে আমরা 7 দিয়ে গুণ করব 105। তাই না শিক্ষার্থীরা? 3 5 আর 15 আর 7 দিয়ে 15 কে গুণ করলে 5 7 35, সাথে 3 7 কে 7 আর 10 105। তাহলে মৌলিক পদ্ধতিতে আমরা বর্গমূল কত পেলাম? 105। ঠিক আছে? এভাবে করবে। আগে মৌলিক পদ্ধতিতে তোমরা যেভাবে আগে ছোট ক্লাসে বর্গমূল লসাগুর মতো বের করতে মৌলিক উৎপাদকগুলো বের করার পরে এগুলোকে জোড়া বের করবে, জোড়া নিবে, জোড়া নেওয়ার পরে বর্গমূল করার সময় প্রত্যেক জোড়া থেকে ইচ পেয়ার অর্থাৎ 3 আর 3 এর জোড়া থেকে একটা 3, 5 আর 5 এর জোড়া থেকে একটা 5, 7 আর 7 এর জোড়া থেকে একটা 7 নিয়ে গুণ করে যে রেজাল্টটা বের হবে সেটা তোমরা লিখে দেবে। এটা হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে শিক্ষার্থীরা কি ছিল? খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল এখানে যে দ্বিতীয় সংখ্যাটা দেওয়া আছে, এখানে যে দ্বিতীয় সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে খ নম্বর আমি লিখলাম 2 3 8 0 5। এটাকে মৌলিক পদ্ধতি থেকে আগে তোমাকে বর্গমূল করে নিতে হবে। তাহলে তুমি বর্গমূল করো, 3 দিয়ে এটাকে ভাগ করবা, এই রেজাল্ট আসবে। এরপর এটাকে তুমি 3 দিয়ে ভাগ করবা। দেখা যাচ্ছে তো শিক্ষার্থীরা? হ্যাঁ দেখা যাচ্ছে। 3 দিয়ে ভাগ করো, এটা হবে 2 6 4 5। এরপরে তুমি একে ভাগ করো হচ্ছে 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করো, রেজাল্ট আসবে 2। হ্যাঁ 5 দিয়ে ভাগ করো 5 29, আর 29 কে 7 8 উল্টো দিয়ে যায়, এটা 23 দিয়ে বরাবর যায়। তাহলে আমাদের মৌলিক উৎপাদক বের করা হয়ে গেছে, উৎপাদকগুলো বের হয়ে গেছে। তাহলে আমরা লিখি খ
5, এটার ক্ষেত্রে জোড়া হচ্ছে 3 গুণ 5 গুণ 23 গুণ 23। শিক্ষার্থীরা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে এই ধরনের অঙ্কগুলো করা আমরা আগে শিখেছিলাম, আবারও আমরা সৃজনশীলে দেখছি। সংখ্যাটিকে তুমি আগে 3 দিয়ে ভাগ করবা, মানে মৌলিক উৎপাদকগুলো ভাগ করবা। যেহেতু এটা বিজোড় একটা সংখ্যা আছে সে 5, আমি ক্যালকুলেটরে দেখেছি এটা 3 দিয়ে ভাগ যায়, আমি 3 দিয়ে দিয়েছি। 3 দিয়ে ভাগ করলে এটা রেজাল্ট আসবে ৭৯৩৫। এটা আবার বিজোড় সংখ্যা, এটা 3 দিয়ে ভাগ যায় ২৬৪৫। এরপর এটা 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ করবো ৫২৯। ৫২৯কে আর মৌলিক সংখ্যা 11 দিয়ে যায় না, 13 দিয়ে যায় না, 19 দিয়ে যায় না, 17 দিয়ে যায় না, এরপরে হচ্ছে 23 দিয়ে যায়। তাহলে আমরা 23 দিয়ে ভাগ করলাম, এটা রেজাল্ট হচ্ছে 529। বর্গমূল বের করা শেষ, অর্থাৎ মৌলিক উৎপাদক বের করা শেষ। এরপরের কাজ কি শিক্ষার্থীরা? আমাদের জোড়া বের করা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি যখন জোড়া করছিলাম এই 3 মিলে একটা জোড়া হয়েছে, আর এই পাশে 23 আর 23 মিলে একটা জোড়া হয়েছে, কিন্তু মাঝখানে 5 বেচারি একা হয়ে গেছে, তাই না? তাহলে এই যে 5টা যে জোড়া বিহীন রইল, বর্গমূলের নিয়ম হচ্ছে প্রত্যেকটা উৎপাদক তাদের এক একটা করে জোড়া থাকবে। কিন্তু আমরা এখানে কি দেখতে পেলাম শিক্ষার্থীরা? এখানে একটি সংখ্যা জোড়ার বাইরে রয়েছে। এই যে জোড়ার বাইরে থাকার কারণেই এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই না? এখানে আমরা বলে কি লিখবো? এখানে 5 জোড়া বিহীন, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এই যে 5 জোড়া বিহীন লিখবা 5 দ্বারা গুণ করলে, 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, নিচের এই বাংলা কথাটা লিখে দিবে। এখানে 5 জোড়া বিহীন, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এখানে মনে রাখবে শিক্ষার্থীরা, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই রকম অঙ্ক পরীক্ষায় আসলে আমরা এই পদ্ধতিটা অনুসরণ করব, অর্থাৎ মৌলিক পদ্ধতিতে আগে উৎপাদক বের করে নিয়ে আমরা কি করব? অঙ্কটিকে শেষ করব। ঠিক আছে? পারবা তো শিক্ষার্থীরা? হ্যাঁ ইনশাআল্লাহ পারবে আশা করি। অঙ্কটি আরেকটু দেখে নাও। হ্যাঁ লিখে নিয়েছো নিশ্চয়ই খাতাতে, আমার সাথে সাথে আমি যখন করেছি অঙ্কটিকে দেখে নিয়েছো আশা করি। এই হচ্ছে পরিপূর্ণ অঙ্কটা। ওকে, এরপরে আমরা পরের অঙ্কে চলে যাব, গ নম্বর অঙ্কে। গ নম্বর অঙ্কে বলেছে এই যে তৃতীয় সংখ্যাটা, এই সংখ্যাটির সাথে কত যোগ করলে, তাহলে আগে সংখ্যাটা তুলো। সংখ্যাটি তুলে নেওয়ার পরে কাজ এই পাশে দাগ দেওয়া, জোড়া নেওয়া, এরপরে জোড়া। তাহলে আমার প্রথম জোড়া হচ্ছে 65, 8টা 64, তাহলে 8 নিব। 8টা 64, আমরা জানি 8 নিলে 8কে 8 দিয়ে গুণ করতে হবে, 8কে 5 দিয়ে গুণ করার অপশন এখানে নেই। তাহলে 8টা 64 বিয়োগ ভাগ কর, বিয়োগ করো 1, পরের জোড়া নামাই 1 2। এইবার এটা ডাবল এখানে নামাই, 8 2 দিয়ে গুণ করে 8 2 16। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে 16 আর এখানে আছে প্রথম সংখ্যা 11, তার মানে এই সংখ্যাটা যদি 1 যোগ করি এই সংখ্যাটা থেকে বড় হয়ে যাবে। আবারও দেখো কি বলছি ম্যাডাম, আজকে আমি ডাবল করে এখানে বসিয়েছি। তাহলে 8 এর ডাবল 8 দুগুণে 16, 16 বসানোর পর এখানে সংখ্যা 1 1 2, এই যে 11 আর এখানে আছে 16, তাহলে আমি 16 সংখ্যাকে যদি 1 দিয়েও গুণ করি তাহলে এটা 161 হয়ে যাবে। আর এটা
12, তার মানে এখানে এই সংখ্যাটা ছোট, আমাদের বিবেচনায় ছোট হয়ে যাচ্ছে। এখন আমি তো জোড়া নামিয়েছিলাম, তাই না? জোড়া নামিয়েছি কিন্তু আমি ভাগ করতে পারছি না, তাহলে এটা আমার যদি জোড়া নামিয়ে ফেলি কিন্তু ভাগ যদি না যায়, সেই ক্ষেত্রে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা 0 দিতে হবে। আর এখানে তুমি যেই মুহূর্তে 0 দিচ্ছ, তোমার এই পাশেও এখানে একটা 0 দিয়ে দিতে হবে। আমি পরের জোড়া নামাচ্ছি 0 1। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা 161 কে কোনো 161 আর নেই, এখন 160 হয়ে গেছে। কত হয়ে গেছে? 160। 160 এর পাশে ক্রমান্বয়ে সংখ্যা দিয়ে গুণ করে বের করব যে কত দিয়ে গুণ করলে এটার রেজাল্টটা চলে আসে। শিক্ষার্থীরা, আমি একটু বড় সংখ্যা থেকে নিয়ে যাই। এখানে 5 নেই, 5 নিলে এখানে হয় 5 5 25, হাতে 2, 5 5 0, 2 5 6 30, হাতে 3, 5 5, 6 7 8। সংখ্যা থেকে অনেক ছোট। তাহলে আমি এর পরের সংখ্যাটা দিয়ে চেষ্টা করি। এখানে 160 নিব, 60 এর পাশে পরে 6 বসাবো, এটা 6 দিয়ে গুণ করব। 6 6 36, 6 0 0 3, 6 6 36, হাতে আছে 3, 6 কে 6 3 9। একটু কাছাকাছি আসছে, সিমিলারিটি। আমি আর 1 বাড়াইতে চাই, মানে 6 দিয়ে গুণ করে দেখে ফেলেছি, আমি এখন দেখতে চাই যে 7 দিয়ে গুণ করলে কি অবস্থা হয়। তাহলে 7 দিয়ে গুণ করি, 7 7 49, 7 0 0 4, 6 7 42, 42 এর 2, হাতে আছে কত 4, 7 7 8 9 10 11। তাহলে এই সংখ্যাটা অবভিয়াসলি এই সংখ্যা থেকে কি হয়েছে শিক্ষার্থীরা? বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তাহলে বড় হলে কি সেই সংখ্যা নেওয়া যাবে? নেওয়া যাবে শিক্ষার্থীরা? নেওয়া যাবে না। আমি একটু ক্যালকুলেটরে গুণ করে দেখেছি যে আমাদের এটা ঠিক আছে কিনা। তাহলে এখন দেখো শিক্ষার্থীরা, আমরা খেয়াল করলাম যে আমরা যদি 160 এর পর 6 নিই এবং আমরা যদি লাস্টে যে সংখ্যাটা নিচ্ছি ওই সংখ্যাটা দিয়ে আমার পরের উপরবর্তী সংখ্যাটা, অর্থাৎ 160 এর পাশে 6 বসিয়েছো, তাহলে টোটাল দাঁড়িয়েছে 1606। একে গুণ করতে হবে 6 দিয়ে। গুণ করে যে সংখ্যাটা পেয়েছি, কিন্তু আমি যদি 7 দিয়ে একে গুণ করি সেই সংখ্যাটা পাই, সেটা হচ্ছে বড়। তাহলে বড় হলে নিতে পারবো না, ছোট সংখ্যাটা আমি নিতে পারবো। তাহলে আমি এখানে বসাই দেব কত শিক্ষার্থীরা? 6 বসিয়ে দিলাম শিক্ষার্থীরা 6। তাহলে আমি এখানে 6 বসাইছি, এখানে 6 বসাইতে হবে, নিয়ম। এখানে 6 বসাবা, এখানে 6 বসাবা। এরপর এটাকে গুণ করব আমরা 6 দিয়ে। গুণ করলে রেজাল্ট আসবে 6 3 6 9। এরপর আমরা এটা বিয়োগ করব। 6 আছে 11 হবে, 5 হইলে হাতে 1, 3 আগে 4, 4 আছে 10 হবে, 6 হইলে হাতে 1, 7 7 আছে 12 হবে, 5 হইলে 7 5 12, হাতে 1, 9 আগে 10, 10 আছে 11 হবে, 1 হইলে হাতে 1। মিলে গেছে। এখন এটা বিয়োগ হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা, বিয়োগ করার পর আমরা বর্গমূল বের করার পর, বর্গমূলটা যখন আমি বের করেছি, বের করার পর আমি কি দেখতে পেলাম? আমি দেখতে পেলাম যে এখানে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, এখানে কি আছে শিক্ষার্থীরা? ভাগশেষ আছে। তাহলে ওই যে প্রথম যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কের মতো আমি লিখব 6 5 1 2 0 1 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, কারণ বর্গমূল নির্ণয় করার সময় 1565 ভাগ শেষ থাকে। লিখবে এরপরে 6 5 1 2 0 1 সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাই না শিক্ষার্থীরা? খুব ভালো মতো বুঝতে পেরেছো। আচ্ছা, তখন
বর্গমূল হবে, এই যে আমার 806 আছে তার সাথে 1 যোগ করে দিব, তাহলে কত হবে? 807, তাই না? 807 দেখা যাচ্ছে শিক্ষার্থীরা? হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে। তাহলে তখন বর্গমূল হবে 806 এর সাথে 1 যোগ করে 807। তারপরে এখান থেকে তুমি চলে আসবে এখানে, লিখো 807 এর বর্গ, 807 গুণ 807। তাহলে 807 আর 807 কে ক্যালকুলেটরে একটু গুণ করে দেখি কত হয়। 807 কে বর্গমূল করলে রেজাল্ট আসে 6, 5, 1, 2, 4, 9। ঠিক আছে? তাহলে আমাদের বর্গমূল আমাদের 806 ছিল, তার পরের সংখ্যাটা 807, যেটা আমরা বের করবো 807 এর বর্গমূল, বর্গ বের করলাম 6, 5, 1, 2, 4, 9। ঠিক আছে? তাহলে লেখো সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6, 5, 1, 2, 4, 9 বিয়োগ 6, 5, 1, 2, 0, 1। এখান থেকে তুমি বিয়োগ দিবা, বিয়োগ দিলে বিয়োগফল কত বের হবে? 48, তাই না শিক্ষার্থীরা? অর্থাৎ আমি এখানে যে ভাগ করার পর ভাগফলটা পেয়েছিলাম তার সাথে 1 যোগ করব, তাহলে আমরা কি পেয়ে যাব? যে আমাদের আসলে বর্গমূল সংখ্যা 806 এর না হয়ে হবে 807, এবং আমি 807 এর কি বের করব? বর্গ বের করব। বর্গটা আমরা বের করেছি, এরপরে এই যে বর্গটা পেয়েছি এই বর্গটা থেকে আমি মূল সংখ্যাটাকে বিয়োগ করব। বিয়োগ করলে রেজাল্ট বের হলো কত? 48। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্কের উত্তর। তাহলে এটাকে দেখো, অঙ্কটাকে দেখো মনোযোগ সহকারে, একটা স্ক্রিনশট নিয়ে নাও যাতে বাসায় তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে আমরা আজকে একটা অঙ্ক করলাম, একটা সৃজনশীল করলাম। এখন আমাদের সময় হচ্ছে বাড়ির কাজে, আমি তোমাদের বাড়ির কাজে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজটি আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো। 2, 1, 9, 5, 2 ও 5, 6, 0, 5 দুটি সংখ্যা পদে লিখো। প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ? কি পূর্ণবর্গ সংখ্যা? যুক্তি দাও। হতে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। গ নম্বরে দ্বিতীয় সংখ্যাটি সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে শিক্ষার্থীরা, বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে নাও, চটজলদি স্ক্রিনশট নিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ অবশ্যই বাসায় মনোযোগ সহকারে করবে। আর মনে রেখো, ক্লাসগুলো কি দেখবে, কারণ স্কুল 14 ফেব্রুয়ারি খুলবে এই আশা রাখি। কিন্তু তারপরে তো ক্লাস যদি এমন হয়, কালকে অবশ্যই প্রধানমন্ত্রী যে বক্তব্য
তাতে কিন্তু বলেছে মার্চ মাসও দেখে এপ্রিলে স্কুল খুলবে। তাহলে এপ্রিল পর্যন্ত কি পড়াশোনা বন্ধ থাকবে? পড়াশোনা আমরা বন্ধ রাখতে পারবো না, আমাদেরকে পড়াশোনা কন্টিনিউ রাখতে হবে। তাই তোমাদের প্রতি আহ্বান, আমাদের স্কুলের চ্যানেলটির সাথে থাকো, স্কুলের চ্যানেলটি দেখো। আমরা স্যার ম্যাডামরা তোমাদের জন্য যে ক্লাসগুলো দিচ্ছি নিয়মিত দিচ্ছি, তোমরা সেই ক্লাসগুলো রেগুলার দেখো, নিজেরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবে। আমি যেহেতু আমাদের কমেন্ট সেকশনগুলোতে খোলা আছে, তোমরা বলতে পারো তোমাদের সমস্যাগুলো, অনলাইনে যোগাযোগ করতে পারো। সমস্যাগুলো ভালো করে দেখার চেষ্টা করো, নিজেরা আইডেন্টিফাই করো এবং আমাদেরকে জিজ্ঞেস করো। ইনশাল্লাহ আমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তো বাড়ির কাজটি তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো এবং তোমরা কাজটি মনোযোগ সহকারে বাসায় করবে, বাসায় বাবা মাকে দেখাবে, আর না হলে যদি গৃহশিক্ষক থাকে তাকে দেখিয়ে যে কাজটি যথার্থ হয়েছে কিনা সঠিকভাবে যাচাই করে নিবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের সবাইকে হেফাজত করুক, তোমাদের পরিবারকে হেফাজত করুক। আমাদের জন্য দোয়া করবে যেন আমরাও সুস্থ থাকতে পারি, আমাদের পরিবারের সকল সদস্য যেন সুস্থ থাকতে পারে। আমাদের শেখদি স্কুল পরিবার, আমাদের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং আরও যারা আছেন, আমাদের সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষক যারাই আছে, আমাদের আমাদের সহকর্মী যারা আছে, সবার জন্য দোয়া করবে। তোমাদের শিক্ষকদের জন্য দোয়া করবে, নিজেদের জন্য দোয়া করবে। ভালো থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। এই আহ্বান রেখে আগামী ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।